আসসালামু আলাইকুম, চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো শেয়ার বাজারে কিভাবে হালালভাবে বিনিয়োগ করবেন এই ব্যাপারটা নিয়ে। অনেকদিন ধরেই আমাদের চ্যানেলে আপনারা রিকোয়েস্ট করতেছেন কোন স্টকগুলা শরিয়া কমপ্লায়েন্ট এবং কোন স্টকগুলা শরিয়া নন কমপ্লায়েন্ট এই বিষয়টা নিয়ে যেন আমরা একটা ভিডিও করি। সো আমরা চিন্তা করলাম ডিরেক্ট লিস্ট প্রোভাইড করা ছাড়াও ডিরেক্ট লিস্ট হয়তো অনেক জায়গায় পাওয়া যায়। সো ডিরেক্ট লিস্টটা প্রোভাইড না করে আমরা যদি একটু আসলে ব্যাকগ্রাউন্ডে আলোচনা করি, এই যে কোন স্টকটা শরিয়া কমপ্লায়েন্ট এবং কোনটা শরিয়া নন কমপ্লায়েন্ট এই জিনিসটা আসলে কিভাবে ডিটারমাইন করা হয়, তো সেই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমরা কথা বলবো এবং একই সাথে আমরা এই ভিডিওতে একটা লিস্ট প্রোভাইড করব যে কোন স্টকগুলা শরিয়া কমপ্লায়েন্ট। সো ভিডিও শুরু করতেছি। ভিডিওর শুরুতেই যে জিনিসটা আসে সেটা হলো যে মুসলিম বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো প্রথম যে প্রশ্নটা আসে মুসলিম বিনিয়োগকারীদের মাঝে সেটা হলো শেয়ার বাজারে বিনিয়োগ ইসলামী শরিয়া অনুযায়ী হালাল নাকি হারাম। আর সেকেন্ড যে কোশ্চেনটা আসে যে কোনো কোম্পানির শেয়ার কেনার আগে কিভাবে নিশ্চিত হবেন যে এটি শরিয়া সম্মত। দ্যাট মিনস প্রথম কোশ্চেনটার আনসার যদি ইয়েস হয়, তারপরে যে কোশ্চেনটা আসে যে ওকে শেয়ার বাজারে বিনিয়োগ করা যদি হালাল হয় তাহলে আসলে কোন কোম্পানিগুলোতে বিনিয়োগ করা হালাল। সো আমাদের পুরো ভিডিওটা দেখলে আপনারা আশা করি দুটো প্রশ্নেরই উত্তর পেয়ে যাবেন। সো এই ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামিক ইনভেস্টমেন্টের মৌলিক নীতিমালা এবং শেয়ার বাজারে হালাল বিনিয়োগের শর্তাবলী, দেন শরিয়া সম্মত শেয়ার স্ক্রিনিং পদ্ধতি এন্ড সবশেষে বাংলাদেশের মার্কেটে শরিয়া ইন্ডেক্স পরিচিতি বা বাংলাদেশের যেই দুইটা স্টক এক্সচেঞ্জ রয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটং স্টক এক্সচেঞ্জ, সো এই দুইটা স্টক এক্সচেঞ্জেরই কিন্তু একটা করে শরিয়া ইন্ডেক্স রয়েছে। সো সেই শরিয়া ইন্ডেক্সগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। তো শুরুতেই আসি ইসলামিক ইনভেস্টমেন্টের মৌলিক নীতিমালা। ইসলামিক ইনভেস্টমেন্টের মৌলিক নীতিমালা যদি দেখি, শুরুতেই আসে যে রিবা বা সুদ মুক্ত বা রিবা ফ্রি, আর 2 নম্বরে আসে গ্যাম্বলিং ফ্রি, এবং 3 নম্বরে রিস্ক শেয়ারিং বা ঝুঁকি ভাগাভাগি, আর 4 নম্বরে ইথিক্যাল অ্যান্ড হালাল ইনভেস্টমেন্ট, দেন 5 নম্বরে জাকাত অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি। তো ইসলামিক ইনভেস্টমেন্টের মৌলিক নীতিমালার মধ্যে এই যে 4টা বা এই যে 5টা নীতিমালা রয়েছে এই 5টাকেই কিন্তু ফুলফিল করতে হবে। এর মধ্যে একটা ফুলফিল করলেও কিন্তু হবে না। যেমন অনেকেই বলে থাকেন যে রিস্ক শেয়ারিং বা ঝুঁকি ভাগাভাগি করলেই মনে হয় হালাল ইনভেস্টমেন্ট হয়ে যায়। তো আমি যদি একটা এক্সাম্পল দেই যে ধরেন কেউ একজন পর্কের দোকান, দ্যাট মিনস আসলে শুকরের মাংসের দোকান অথবা যদি অ্যালকোহলের দোকান দিয়ে থাকে এবং সেটাতে কিন্তু যদি তার ঝুঁকি থাকে অথবা রিস্ক থাকে এবং লস হওয়ার সম্ভাবনা থাকে, সো কেউ যদি চিন্তা করে যে আমি পর্কের দোকানে অথবা অ্যালকোহলের দোকানে আমি ইনভেস্ট করলে তো এখানে যেহেতু আমার রিস্ক থাকতেছে এটা হালাল হয়ে যাবে কিনা, এটা তো আসলে হালাল হবে না। তার মানে আসলে রিস্ক শেয়ারিং বা ঝুঁকি ভাগাভাগি করলেই যে সেটা হালাল হয়ে যাবে এরকম না। এবং অনেকে এটা যুক্তি দিয়ে থাকে যে শেয়ার বাজারে যেহেতু রিস্ক নিতে হয় সেই কারণে শেয়ার বাজারে ইনভেস্ট করাটা হালাল। তো শুধুমাত্র রিস্ক শেয়ারিং এর কারণে শেয়ার বাজারে ইনভেস্ট করাটা হালাল হবে না। অবশ্যই এই 5টা নীতিমালা যখন ফুলফিল হবে তখনই হালাল হবে। তো যেমন আমি বলতে পারি যে কোনো একটা কোম্পানি যদি সুদমুক্ত থাকে, ওই কোম্পানিটা যদি গ্যাম্বলিং ফ্রি থাকে, ওই কোম্পানিটা যদি রিস্ক শেয়ার করে এবং হালাল অ্যান্ড ইথিক্যাল ইনভেস্টমেন্টে যদি তারা জড়িত থাকে, তারপর জাকাত অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটা যদিও আসলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে এনশিওর করতে হবে। যেমন আমি যদি ইনভেস্টর হই আমাকে হয়তো 5 নাম্বারটা এনশিওর করতে হবে, বাট কোম্পানির ক্ষেত্রে কোম্পানি যদি প্রথম 4টা পয়েন্টকে যদি তারা ফুলফিল করে সেই ক্ষেত্রে আমরা হয়তো ওই স্টকটাকে বা ওই কোম্পানিটাকে ইসলামিক ইনভেস্টমেন্টের মৌলিক নীতিমালা মেনে চলতেছে মনে করে ওইটাকে আমরা হালাল বলতে পারবো। সো শুধুমাত্র একটা মানলে যে শুধু আমার সাথে রিস্ক শেয়ার করতেছে অথবা শুধুমাত্র সুদমুক্ত, এটার কারণে কিন্তু হবে না, 4টাকেই মানতে হবে। সো আমরা আরেকটু ডিটেলসে যদি যাই, এরপরে আসে যে কিভাবে শেয়ার বাজারে বিনিয়োগকে শরিয়া সম্মত করা যায়। সো শেয়ার বাজারে বিনিয়োগকে শরিয়া সম্মত করতে গেলে আমাদের 2টা মেথডে স্টক বা কোম্পানিগুলোকে স্ক্রিনিং করতে হবে। সো শুরুতেই আসে কোয়ালিটিভ স্ক্রিনিং বা ব্যবসার ধরন বিশ্লেষণ, আর 2 নম্বরে আসে কোয়ান্টিটিভ স্ক্রিনিং বা আর্থিক বিশ্লেষণ। সো শুরুতেই যদি আসি আসলে কোয়ালিটিভ স্ক্রিনিং এর ক্ষেত্রে, সো ব্যবসার ধরন বা কোয়ালিটিভ স্ক্রিনিং এর ক্ষেত্রে এই টাইপের ব্যবসা বা এই ধরনের ব্যবসা যেগুলো আসলে শরিয়া যেগুলাকে অ্যাপ্রুভাল দেয় ওই টাইপের ব্যবসা হতে হবে প্রথমত। কোয়ালিটিভ স্ক্রিনিং এ পাস করলে দেন আমরা কোয়ান্টিটিভ স্ক্রিনিং এ যাব। সো শুরুতেই আমাদের যে কোনো একটা কোম্পানি বা যে কোনো একটা বিজনেস হালাল কিনা সেটাকে আমাদের আইডেন্টিফাই করতে হলে অথবা সেটাকে অ্যাসেসমেন্ট করতে হলে আমাদের শুরুতেই যেটা করতে হবে কোয়ালিটিভ স্ক্রিনিং করতে হবে। সো এই যে কোম্পানিটাকে আমরা অ্যানালাইসিস করতেছি বা অ্যাসেসমেন্ট করতেছি সেই কোম্পানিটা আসলে তার যে ব্যবসার ধরন সেটা কি হালাল কিনা। সো যেমন আমি প্রথমেই একটা এক্সাম্পল দিয়েছিলাম যে পর্ক বা অ্যালকোহলের বিজনেস কিন্তু হালাল না। সো এটা কিন্তু আসলে কোয়ালিটিভ স্ক্রিনিং এ বাদ পড়ে যাবে। ওইটার ক্ষেত্রে আসলে কোয়ান্টিটিভ স্ক্রিনিং যদি পজিটিভও থাকে ওইটা আর হবে না, শুধু শুরুতেই কোয়ালিটিভ স্ক্রিনিংটা করে নিতে হবে।
হবে। তো কোয়ালিটিভ স্ক্রিনিং এ কোন কোন বিজনেসগুলো আসলে পারমিসিবল অথবা কোন কোনগুলো শরিয়া কমপ্লায়েন্ট, সো এটা যদি আমরা দেখি টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, টেকনোলজি, টেলিকমিউনিকেশন, হালাল ফুড প্রোডাকশন আর কনজিউমার গুডস। তার মানে কিন্তু আসলে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, টেকনোলজি, টেলিকমিউনিকেশন অথবা হালাল খাবার উৎপাদন করে অথবা কনজিউমার গুডস বা ভোক্তা পণ্য উৎপাদন করে এরকম কোম্পানিগুলোকে কিন্তু শরিয়া কমপ্লায়েন্ট কোম্পানি বলা যাবে। আর কোনগুলা শরিয়া নন কমপ্লায়েন্ট সেটা যদি দেখি, সো কনভেনশনাল ব্যাংক, দ্যাট মিনস আসলে সুদ ভিত্তিক যে ব্যাংকগুলা বা সুদ ভিত্তিক লোন যারা প্রোভাইড করে, সেটা যদি ইন্স্যুরেন্স হয়ে থাকে, সেটা যদি ব্যাংক হয়ে থাকে অথবা এনবিএফআই মানে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট হয়ে থাকে, তারাও কিন্তু শরিয়া নন কমপ্লায়েন্সের মধ্যে চলে যাবে। তারপরেই আসে অ্যালকোহল অ্যান্ড গ্যাম্বলিং, সো যারা অ্যালকোহল অথবা গ্যাম্বলিং নিয়ে বিজনেস করে, মদ, জুয়া, ক্যাসিনো, বেটিং, লটারি এগুলা নিয়ে যারা বিজনেস করে তাদের বিজনেসটা আসলে শরিয়া নন কমপ্লায়েন্ট বিজনেসের মধ্যে পড়ে যাবে। দেন আসে পর্ক ইন্ডাস্ট্রি, যেটার কথা আমি বলেছিলাম একটু আগেই, শুকরজাত পণ্য। সো পর্ক ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে বা যে কোম্পানিগুলো কাজ করে, যদি বাংলাদেশে এরকম কোম্পানি নাই, বাট ওভারঅল যদি কোনো কোম্পানি পর্ক ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে তারাও কিন্তু শরিয়া নন কমপ্লায়েন্টের মধ্যে পড়ে যাবে। সবশেষে টোবাকো, তামাক ও সিগারেট ব্যবসা। সো টোবাকো বিজনেসকেও আসলে শরিয়া নন কমপ্লায়েন্ট বিজনেস বলা যায়। সো যে কোনো বিজনেস আসলে শুরুতেই কোয়ালিটিভ স্ক্রিনিং এ যদি বাদ পড়ে, তার জন্য কিন্তু আর কোয়ান্টিটিভ স্ক্রিনিং করার প্রয়োজন পড়বে না। তো আমরা যখন একটা কোম্পানি শরিয়া ভিত্তিক কিনা বা শরিয়া কমপ্লায়েন্ট কিনা সেটা দেখার জন্য যখন আমরা দেখবো যে এটা কোয়ালিটিভ স্ক্রিনিং এ পার করে গিয়েছে, তখন আমরা সেটার কোয়ান্টিটিভ স্ক্রিনিং করব। সো কোয়ান্টিটিভ স্ক্রিনিং কি থাকবে সেটা যদি আমরা দেখি, কোয়ান্টিটিভ স্ক্রিনিং এ আর্থিক বিশ্লেষণ, সো আমরা এটার আর্থিক ডেটা নিয়ে হয়তো কিছু একটা করব। তো সেটা যদি আমরা ডিটেলসে আসি, সেটা অর্থনৈতিক মানদণ্ডের একটা সর্বোচ্চ অনুমোদিত সীমা আছে কয়েকটা মানদণ্ডের জন্য। সো শুরুটা যদি আমরা দেখি বা প্রথমটা দেখি, সেটা হলো ইন্টারেস্ট বেসড ডেট অথবা সুদ ভিত্তিক ঋণ। সো কোনো কোম্পানির যদি ঋণ তার টোটাল অ্যাসেটের 33% নিচে থাকে, তার যে সুদ ভিত্তিক ঋণ, সো সেই ক্ষেত্রে নিচে থাকলে আমরা সেটাকে শরিয়া ভিত্তিক বা শরিয়া কমপ্লায়েন্ট কোম্পানি বলতেছি। বাট কারো যদি আসলে 33% বেশি থাকে, সেটাকে আমরা শরিয়া নন কমপ্লায়েন্ট কোম্পানি বা শরিয়া নন কমপ্লায়েন্ট স্টক বলতেছি। আর তারপর যদি কেউ এই যে 33% নিচে থাকে, ইন্টারেস্ট বেসড ডেট কারো যদি থাকে, দেন আমরা চেক করব যে ইন্টারেস্ট বেয়ারিং ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্যাশ। সো কারো ক্ষেত্রে ক্যাশ অনেক বেশি ক্যাশ হোল্ড করলে, দ্যাট মিনস কেউ যদি আসলে খুব বেশি কারেন্ট অ্যাসেট হোল্ড করে অথবা ক্যাশ অ্যান্ড ইকুইভ্যালেন্টস হোল্ড করে, তো সেটাও কিন্তু আসলে শরিয়া কমপ্লায়েন্সের দিক থেকে 33% বেশি থাকলে সেটাকে শরিয়া নন কমপ্লায়েন্ট কোম্পানি বলা হয়। সো ইন্টারেস্ট বেয়ারিং ইনভেস্টমেন্ট এবং ক্যাশ কিন্তু 33% নিচে থাকতে হবে। দ্যাট মিনস আসলে কারেন্ট যে অ্যাসেটগুলো রয়েছে, কারেন্ট অ্যাসেটগুলো বিশেষ করে ইন্টারেস্ট বেয়ারিং ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্যাশ, সো এইগুলা যদি 33% নিচে থাকে, তারপরেই আমরা সেটাকে শরিয়া কমপ্লায়েন্ট স্টক বলতে পারবো। তো তারপরে আসবে যে এই দুইটাও যখন ফুলফিল করবে, দেন 3 নাম্বারটা আসবে, তখন রেভিনিউ ফ্রম নন হালাল সোর্সেস বা হারাম আয় যেটাকে আমরা বলতেছি। তো কোনো একটা কোম্পানি কিছু এফডিআর করে রাখছে অথবা কিছু ইন্টারেস্ট বিয়ারিং ইনভেস্টমেন্টে ইনভেস্ট করে রাখছে, তো সেখান থেকে সে যেই সুদটা পাবে, সেই সুদটা যদি তার টোটাল আয়ের 5% নিচে হয়, সেই ক্ষেত্রেই সে শরিয়া কমপ্লায়েন্ট স্টক হিসেবে বিবেচিত হবে। সো কারো যদি আসলে এই যে ইন্টারেস্ট বিয়ারিং ইনভেস্টমেন্ট থেকে 5% বেশি ইনকাম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সে শরিয়া নন কমপ্লায়েন্সের মধ্যে পড়ে যাবে। সো এই 3টা মানদণ্ড বা অর্থনৈতিক মানদণ্ড, এই 3টাকেও ফুলফিল করতে হবে এবং একই সাথে যে কোয়ালিটিভ স্ক্রিনিং ছিল সেটাকেও যখন ফুলফিল করবে, তখনই আমরা একটা কোম্পানিকে হালাল ইনভেস্টমেন্ট বলতে পারবো। সো এককভাবে বলা সম্ভব না যে শেয়ার বাজারে ইনভেস্ট করা, ইয়েস যে কোনো শেয়ারে ইনভেস্ট করাই হালাল অথবা সব শেয়ারে ইনভেস্ট করাই হারাম। সো এইটা কিন্তু ডিরেক্টলি বলা যাবে না। শেয়ার বাজারে আসলে বিভিন্ন টাইপের যেহেতু কোম্পানি থাকে এবং সেই কোম্পানিগুলোর যেহেতু আপনি মালিক হচ্ছেন, সো ওই কোম্পানিগুলার কিছু ইন্ডিভিজুয়াল কোম্পানিতে হয়তো ইনভেস্ট করাটা হালাল, কিছু ইন্ডিভিজুয়াল কোম্পানিতে ইনভেস্ট করা হারাম। সো আপনি কিন্তু আসলে ওই কোম্পানিকে কিভাবে ডিস্টিংগুইশ করবেন সেটা নিয়ে আমরা এতক্ষণ বললাম।
সো আশা করি যাদের প্রশ্ন ছিল যে শেয়ার বাজারে ইনভেস্ট করা হালাল নাকি হারাম, তারা উত্তর পেয়ে গিয়েছেন। সো তারা যদি স্টিল উত্তর না পেয়ে থাকেন, আমি জাস্ট ছোট করে এক কথায় বলতেছি যে শেয়ার বাজারে সব কোম্পানিতে ইনভেস্টমেন্টই হালাল না এবং সব কোম্পানিতে ইনভেস্টমেন্টই হারাম না। সো কিছু কিছু কোম্পানিতে ইনভেস্ট করা হালাল, কিছু কিছু কোম্পানিতে ইনভেস্ট করা হারাম। তো এরপর যেই কোশ্চেনটা ছিল আপনাদের যে কোন কোন কোম্পানিগুলোতে ইনভেস্ট করা হালাল, অথবা আমি সেটাকে বাছাই করব কিভাবে যে কোন কোন স্টকগুলা বা আমার জন্য হালাল স্টক কোনগুলা। তো আশা করি সেটার আনসারও আপনারা পেয়ে গিয়েছেন যে এই কমপ্লায়েন্সগুলো যারা ফুলফিল করবে তারাই হালাল স্টক বা শরিয়া কমপ্লায়েন্ট স্টক হিসাবে বিবেচিত হবে। এখন আমি একটা কোম্পানিতে বিনিয়োগ করলাম, সেটা হালাল স্টক হিসেবে বিবেচিত হলো, সব ঠিক আছে, বাট একটা জিনিস তো বা একটা সমস্যা তো থেকে গেল, সেটা হয়তো আমরা এখনো খেয়াল করে নাই। সেটা হলো এই যে আমরা এইখানে বলতেছি যে নন হালাল সোর্স থেকে তার কিছু আয় বা ইনকাম রয়েছে যেটা 5%-এর নিচে। সো আমি যে কোম্পানিটাতে ইনভেস্ট করতেছি সে কিন্তু আসলে নন হালাল বা নন অ্যাপ্রুভড একটা সোর্স থেকে ইনকাম করতেছে। তার মানে কিন্তু আমি এই কোম্পানিটার থেকে যে আর্নিংসটা করতেছি সেটা কিন্তু আসলে, বা যে আয় করতেছি সেটা কিন্তু আমার কাছেও চলে আসতেছে। দ্যাট মিনস আমি কিছুটা হারাম আয়ের অংশীদার হয়ে যাচ্ছি। সো এই যে হারাম আয়, এই হারাম আয়টাকে আমার পিউরিফাই করতে হবে। দ্যাট মিনস এই হারাম আয়টাকে আমাকে ত্যাগ করতে হবে, তখনই আমার ইনভেস্টমেন্টটা আরও পিউরিফাইড হবে। সো এ পর্যায়ে আমরা কথা বলবো যে সেই পিউরিফিকেশনটা আমরা কিভাবে করব বা কিভাবে করা যায় সেটা নিয়ে। সো আমরা শুরুতেই আসি যে বিনিয়োগ পিউরিফিকেশন বা ইনভেস্টমেন্ট পিউরিফিকেশন। সো যাতে আমি হারাম যে আয়ের অংশটা আমার কাছে এসেছে সেটা যাতে আমি না রাখি বা সেটাকে আমি ত্যাগ করব, এর মাধ্যমে কিন্তু আমি পিউরিফিকেশনের একটা পার্ট হতে যাচ্ছি। সো আমরা বিস্তারিত আসতেছি বিনিয়োগ পিউরিফিকেশন। সো কিছু কিছু কোম্পানি আয়ের একটি অংশ হারাম উৎস থেকে পেতে পারে। সো হতেই পারে যে কোনো একটা কোম্পানি এফডিআর করে রেখেছে, অথবা নন হালাল কোনো একটা সেক্টরে সে কিছু টাকা ইনভেস্ট করে রেখেছে যেটার থেকে সে কিছুটা ইন্টারেস্ট বা সুদ পাচ্ছে বছর শেষে। তো এই আয়টা তো আসলে হারাম উৎস থেকে আসতেছে। সো এই আয়টাকে বিনিয়োগকারীর আয়ের হারাম অংশটি দানযোগ্য। সো এই যে হারাম আয়টা আমার কাছেও চলে এসেছে, এই আয়টাকে আমি আসলে দান করে দিতে হবে। তবে ইসলামিক স্কলাররা বলে থাকেন যে আমি যে এই যে দানটা করতেছি এটা আসলে দান না বলে বলা যেতে পারে যে গিভ অ্যাওয়ে করে দেওয়া। সো আমি আসলে এখানে দান করলে যেটা হয় যে দান জিনিসটা, আমি যখন কাউকে কিছু দান করতেছি ইসলামী শরিয়া মতে, যে আমি যখন দান করব আমি আশা করব যে হ্যাঁ সৃষ্টিকর্তা বা আল্লাহ হয়তো আমাকে এটার পরিবর্তে ভালো কিছু একটা দিবে, সেটা হোক এই দুনিয়াতে অথবা পরকালে। সো এইখানে যে হারাম অংশটি দানযোগ্য, সো ইসলামিক স্কলাররা বলে থাকেন যে এই যে আমি ডোনেট করতেছি বা এটা যেটাকে আমি গিভ অ্যাওয়ে যে কারণে বলতেছি যে এটা থেকে আমি কোনো বিনিময়ে এক্সপেক্ট করতে পারবো না যে না আমি এটা দান করতেছি এটা আমি হয়তো পরকালে গিয়ে পাবো, এরকম কোনো এক্সপেকটেশন ছাড়াই আমি এটা দান করে দিতে হবে। সবচেয়ে ভালো হয় যে এটা এমন কাউকে দান করে দেওয়া যে আমার রিলেটিভ না, কোনো কিছু না। সো তাহলে কিন্তু আমি সেখান থেকে কোনো সুবিধা পাওয়ার কোনো সুযোগ থাকবে না, কারণ আমি যদি এই আয়টা আমার রিলেটিভকে ডোনেট করি, সো রিলেটিভরা হয়তো মনে করবে যে আমি তাকে কিছু ডোনেট করেছি বা আমার কিছু সুনাম বা কিছু ব্যাপার জড়িত থাকবে। সো সবচেয়ে ভালো হয় যে আমি যেই সোর্সটাকে আমাকে চিনে না বা একদম অপরিচিত একটা সোর্সে যদি এই আয়টা বা আয়ের অংশটা দান করে দেওয়া যায়। তো এরপরে যেটা আসে যে পিউরিফিকেশন প্রক্রিয়া শরিয়া সম্মত বিনিয়োগ ও আয়ের পবিত্রতা নিশ্চিত করে। সো বুঝতেই পারতেছেন যে আমার আয়ে যখন হারাম একটা অংশ চলে এসেছে আমি সেটাকে বাদ দিয়ে দিচ্ছি বা সেটাকে আমি অ্যাভয়েড করতেছি। সো এই অ্যাভয়েড করাটা অবশ্যই আমার আয়ের পবিত্রতা নিশ্চিত করবে। সো আমরা এবার বিনিয়োগ পিউরিফিকেশনের জন্য কয়েকটা পদ্ধতি দেখব। সো বিনিয়োগ পিউরিফিকেশন করার পদ্ধতির মধ্যে প্রথম একটা পদ্ধতি হলো মূলধনী মুনাফা পিউরিফিকেশন পদ্ধতি। সো ধরেন আপনি একটা শেয়ার কিনলেন, দেন ওটা কিছুটা ক্যাপিটাল গেইন নিয়ে আপনি সেল করে দিলেন। সো এই যে আপনার ক্যাপিটাল গেইন হলো যে এই কোম্পানিটার থেকে ওই কোম্পানিটার হয়তো কিছুটা হারাম আয় ছিল। সো এই যে আপনি ক্যাপিটাল গেইন নিলেন এটাকেও পিউরিফাই করতে হবে। কেউ কেউ বলে, যদিও কেউ কেউ বলে যে আসলে ক্যাপিটাল গেইনের পিউরিফিকেশন করার প্রয়োজন নাই। সো আমরা ক্যাপিটাল গেইনের যদি কেউ পিউরিফিকেশন করতে চায় সে কিভাবে করবে সেটাতে যদি আসি আমরা। সো এখানে বলতেছে যে আপনি যে মূলধনী মুনাফাটা পাবেন বা আপনি যে ক্যাপিটাল গেইনটা পাবেন সেইটাকে আপনি গুণ করবেন যে ওই কোম্পানিটার টোটাল যে হারাম আয় করেছিল ডিভাইডেড বাই তার যে কোম্পানির মোট আয়। দ্যাট মিনস আসলে হারাম আয় তার মোট আয়ের কত শতাংশ। আমি জাস্ট একটু সহজ করে যদি বলি, ধরলাম কোনো একটা কোম্পানি এ তার হারাম আয় 3%, তার মানে তার মোট আয়ের 3% তার হারাম আয়।
আর আপনি ওই কোম্পানিটার থেকে হয়তো আপনি ক্যাপিটাল গেইন করেছেন 100 টাকা। সো এই যে 3% তার হারাম আয়, সো আপনাকে আসলে আপনি যেহেতু 100 টাকা এই কোম্পানিটার থেকে ক্যাপিটাল গেইন করেছেন এবং তার যেহেতু হারাম আয় 3%, সো আপনাকে যেটা করতে হবে আপনার ওই যেই টোটাল মূলধনী মুনাফা করেছেন সেইটারও 3% আপনাকে ডোনেট করে দিতে হবে। দ্যাট মিনস আপনি 100 টাকা যেহেতু মূলধনী মুনাফা বা ক্যাপিটাল গেইন করেছেন, আপনাকে ওইটা 3% মানে 3 টাকা ডোনেট করে দিতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো নেক্সট পদ্ধতিটাতে যদি আমরা আসি, সেটা হলো ডিভিডেন্ড পিউরিফিকেশন পদ্ধতি। সো আমি একটা হারাম কোম্পানি বা একটা কোম্পানি যে কোম্পানিটার অল্প কিছু হারাম ইনকাম রয়েছে, সো আমি ওই কোম্পানিটাতে ইনভেস্টমেন্ট করেছি, আমি ওই কোম্পানিটাকে সেল করি নাই, বাট সেটা আমাকে একটা ডিভিডেন্ড দিয়েছিল বছরের মাঝখানে। সো এই যে আমাকে ডিভিডেন্ড দিয়েছে, সো এই ডিভিডেন্ডটাকেও আমার পিউরিফিকেশন করতে হবে, না হলে কিন্তু আমি সেই হারাম আয়ের পার্ট হয়ে যাচ্ছি। সো এইটাকে কিভাবে পিউরিফিকেশন করবেন সেটা যদি আসি, এইটা হারাম আয় ডিভাইডেড বাই কোম্পানির মোট আয় ইনটু প্রাপ্ত ডিভিডেন্ড। দ্যাট মিনস এইটাও কিন্তু আসলে সেম জিনিস, আপনি যে ডিভিডেন্ডটা পাচ্ছেন, সো ওইটা ওই কোম্পানির কত পার্সেন্ট হারাম আয় তত পার্সেন্ট আকারে আপনি দান করে দেবেন। সো এটাকে আর একটু সহজ করে বলি, যে ধরেন আপনার কাছে 100টা শেয়ার আছে একটা কোম্পানির এবং সে প্রতি শেয়ার প্রতি আপনাকে 1 টাকা করে ডিভিডেন্ড দিয়েছে, তার মানে 100টা শেয়ার আপনি 100 টাকা ডিভিডেন্ড পেয়েছেন এবং এই কোম্পানিটার হারাম আয় হয়তো তার মোট আয়ের 3%, আর আপনি যেহেতু 100 টাকা পেয়েছেন, সো আপনি কিন্তু আপনার ডিভিডেন্ডের 3% ডোনেট করে দিতে হবে। দ্যাট মিনস আপনাকেও 3 টাকা ডোনেট করে দিতে হবে। আর এবার যদি আমরা 3 নম্বর মেথডটাতে আসি, 3 নম্বর মেথডটা আসলে আইওআই ফি পিউরিফিকেশন পদ্ধতি। সো আইওআই ফি এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা হালাল ইনভেস্টমেন্টটাকে অবজার্ভ করে। সো তারা বলতেছে যে আপনি ডিভিডেন্টের পার্ট না, আপনি বরং আপনার যে শেয়ার প্রতি যেই পরিমাণ হারাম আয় হয়েছে সেইটাকে আপনি ডোনেট করে দেন। সো এটা আপনি কিভাবে বের করবেন, যে একটা কোম্পানির লেটস সে 20 টাকা টোটাল হারাম আয় করেছে একটা অর্থ বছরে এবং তার শেয়ার সংখ্যা 100, তার মানে সে শেয়ার প্রতি 20 পয়সা করে হারাম আয় করেছে এবং আপনার যদি শেয়ার হয় 10টা, সো আপনি ওই যে 10 ইন্টু 0.02, তার মানে আপনার পার শেয়ার কয় টাকা হারাম হয় ইন্টু আপনার টোটাল যে আপনার নিজের যে শেয়ার সংখ্যা, এটা আপনি ডোনেট করে দেবেন। সো এই ক্ষেত্রে আসলে ডিভিডেন্ড পিউরিফিকেশন করার জন্য যে কেউ চাইলে এই পদ্ধতিটা অথবা আগের পদ্ধতিটা অবলম্বন করতে পারে, আর ক্যাপিটাল গেইনের জন্য তো এটা রয়েছেই। সো যে এই দুইটার মধ্যে যেইটা কেউ যদি মনে করে যে না আমি একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে চাই বা আমি কোনো সন্দেহ রাখতে চাই না, সেক্ষেত্রে হয়তো আইওআই ফিটটা বেটার, কারণ এইখানে আপনি একদম টোটাল যেই কয় টাকা সে শেয়ার প্রতি হারাম ইনকাম করেছে সেটা পুরোটাই আপনি ডোনেট করে দিচ্ছেন। সো এটাতে কোনো সন্দেহের অবকাশ নেই। আর এটাতে যদি মনে হয় যে না আমি আসলে ওই টাকাটা তো ডিভিডেন্ড আকারে পাই নাই, ওই টাকাটা আছে ঠিক আছে, ওইটার জন্য হয়তো ক্যাপিটাল গেইনও হবে, সো সেই হিসাবে আপনি চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। সো এটা আসলে আপ টু ইউ যে আপনি কি পরিমাণ পিউরিফিকেশন মেনটেন করতে চান সেটার উপরেই আপনার পিউরিফিকেশনটা করতে হবে। সো এখানে কোনো শেয়ারের আসলে কেমন পিউরিফিকেশন করা উচিত বা করতে হবে এটা কিন্তু আসলে কেউ বলে দেয় না, এটা বছর শেষে আপনাকে নিজেকেই হিসাব করে বের করতে হবে, তারপরে সেটা পিউরিফাই করে নিতে হবে নিজ দায়িত্বে। এ পর্যায়ে আমরা দেখব ডিএসসি অ্যান্ড সিএসসি শরিয়া ইন্ডেক্স নিয়ে। সো আমাদের দুইটা স্টক এক্সচেঞ্জ রয়েছে আমাদের দেশে, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ। সো দুইটা স্টক এক্সচেঞ্জেরই কিন্তু একটা করে দুইটা শরিয়া ইন্ডেক্স রয়েছে। সো আমি দুইটা নিয়েই কথা বলবো। সো শুরুতেই আসি ডিএসসি শরিয়া ইন্ডেক্স নিয়ে। ডিএসসি শরিয়া ইন্ডেক্স যদি আসি, সো প্রথম প্রশ্ন যে ডিএসসি শরিয়া ইন্ডেক্স কিভাবে কাজ করে। তো ডিএসসি শরিয়া ইন্ডেক্স আসলে ডিএসসি এক্স বা ডিএসসি ব্রড ইন্ডেক্স যেটা, সো এই ডিএসসি এক্স ইন্ডেক্সের মধ্যে যেই শেয়ারগুলা লিস্টেড আছে সেগুলারই কিন্তু শরিয়া স্ক্রিনিং এর মাধ্যমে হালাল শেয়ার নির্বাচন করে। মিনস আসলে আপনি ডিএসসি শরিয়া ইন্ডেক্সে যে ওটিসি মার্কেট রয়েছে অথবা এসএমই মার্কেট রয়েছে ওই কোম্পানিগুলোকে ডিএসসি শরিয়া ইন্ডেক্সে পাবেন না, এটা কিন্তু শুধুমাত্র ডিএসসি এক্স এর অন্তর্ভুক্ত শেয়ারগুলোকেই শরিয়া স্ক্রিনিং এর মাধ্যমে হালাল শেয়ার নির্বাচন করে। এই ডিএসসি শরিয়া ইন্ডেক্সের টেকনিক্যাল পার্টনার হলো এস&পি ডাউ জোন্স ইন্ডিসেস। সো এরা আসলে প্রতি বছর এই ডিএসসি শরিয়া ইন্ডেক্সে কে থাকবে কে থাকবে না, সো এই টেকনিক্যাল ব্যাপারটা এস&পি ডাউ জোন্স ইন্ডিসেস হ্যান্ডেল করে। আর এরা আসলে এদের একটা রেটিংস ইন্টেলিজেন্স পার্টনার্স রয়েছে যারা মাসিক ভিত্তিতে শেয়ারকে রিভিউ করে, প্রতি মাসে একবার করে রিভিউ করে। আর এই বোর্ডটা বা এইখানে যে শরিয়া বোর্ড সেটা আসলে অনুমোদিত স্কলারগণ স্ক্রিনিং প্রক্রিয়া যুক্ত
যুক্ত থাকেন। সো এইখানে যে স্ক্রিনিংটা হয় সেটাতে শরিয়া বোর্ড অনুমোদিত স্কলারগণ যুক্ত থাকেন। আর আমরা যদি আসি এবার সিএসসি শরিয়া ইন্ডেক্স, সো সিএসসি শরিয়া ইন্ডেক্স কিভাবে কাজ করে সেটা তো যদি আসি, সিএসসি ব্রড ইন্ডেক্স বা সিএসইবি এর অন্তর্ভুক্ত শেয়ারগুলোকে শরিয়া কমপ্লায়েন্স কোম্পানিজ হিসেবে নির্বাচিত করা হয় বা ওইখান থেকে আসলে নির্বাচন করা হয়। আর সিএসসি কর্তৃপক্ষ এবং ইসলামী অর্থনীতির বিশেষজ্ঞদের সহায়তায় এই ইন্ডেক্স পরিচালিত হয়। সো এইখানে আসলে আগেরটা যেমন ডো জোন্স হয়তো ম্যানেজ করতো, এটাতে ওইরকম কেউ করে না, এটাতে ইসলামিক অর্থনীতির বিশেষজ্ঞরাই আর সিএসসি কর্তৃপক্ষই এই ইন্ডেক্সটা পরিচালিত করে। আর রেটিং ইন্টেলিজেন্স পার্টনার্স নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে শরিয়া স্ক্রিনিং পরিচালনা করে। এছাড়াও এই ইন্ডেক্সটাও শরিয়া সুপারভাইজারি বোর্ড যাচাই ও অনুমোদন করে। সো বোঝাই যাচ্ছে যে দুইটা শরিয়া ইন্ডেক্স দুইভাবে চলে। সো আমাদের নেক্সট কোশ্চেন আসবে হয়তো যে ডিএসসি অ্যান্ড সিএসসি শরিয়া ইন্ডেক্সের স্টক লিস্ট আমি কিভাবে দেখবো। সো এই ক্ষেত্রে যদি বলি, ডিএসসি শরিয়া ইন্ডেক্সটা আসলে পাবলিক ডেটা না, এটা একটা প্রাইভেট ডেটা। এটার সাবস্ক্রিপশন কিনে দেন ডিএসসি শরিয়া ইন্ডেক্সের লিস্টটা দেখতে হয়। তবে লাকিলি সিএসসি শরিয়া ইন্ডেক্সের ডেটাটা পাবলিক ডেটা। সো আমরা এ পর্যায়ে দেখবো যে সিএসসি শরিয়া ইন্ডেক্সের স্টক লিস্টটা কিভাবে দেখা যায়। চিটং স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনাকে যেটা করতে হবে যে তাদের প্রেস রিলিজ সেকশনে যেতে হবে। সেটা করার জন্য আপনি নিউজে যাবেন, দেন প্রেস রিলিজ অপশনটা পাবেন। সেখান থেকে আমরা লেটেস্ট প্রেস রিলিজগুলো দেখবো। লেটেস্ট প্রেস রিলিজে আমরা যদি স্ক্রল ডাউন করে আমরা লেটেস্ট যেই শরিয়া ইন্ডেক্সটা রিভাইজড হয়েছে সেইটা আমরা দেখবো। সো এই ভিডিওটা যখন আপনারা দেখতেছেন তখন হয়তো এরপরে আরো শরিয়া ইন্ডেক্স রিভাইজটা আসতে পারে, সেজন্য আমরা প্রসেসটা দেখিয়ে দিয়েছি যে আপনারা এখান থেকে চেষ্টা করবেন লেটেস্ট যে শরিয়া ইন্ডেক্সটা রিভাইজড হয়েছে সেটা নেওয়ার জন্য, কারণ এটা যেহেতু ফাইন্যান্সিয়াল ডেটার উপরে আপডেট হয়। সো লেটেস্টটা নিলে কিন্তু আপনারা আসলে লেটেস্ট আপডেট বা লেটেস্ট কি অবস্থায় রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন। সো এটা নভেম্বর 2024-এর 13 তারিখে এটা আপডেট করা হয়েছে। সো এখানে বলা আছে যে 123টা লিস্টেড কোম্পানিকে শরিয়া ইন্ডেক্সে ইনক্লুড করা হয়েছে আউট অফ টোটাল লিস্টেড কোম্পানি 384। সো টোটাল সিএসসিতে 384টা কোম্পানি লিস্টেড আছে, যার মধ্যে 123টাকে শরিয়া কমপ্লায়েন্ট স্টক বা শরিয়া কমপ্লায়েন্ট কোম্পানি হিসেবে সিএসসি শরিয়া অ্যাডভাইজারি বোর্ড এই স্টকগুলোকে শরিয়া কমপ্লায়েন্ট স্টক হিসেবে ট্রিট করতেছে। সো এখানে কিন্তু লিস্ট দেওয়া আছে আমরা নেট, আমরা টেক, অথবা এছাড়া কিন্তু আরো অনেক কোম্পানি দেওয়া আছে। আপনারা এই লিঙ্কে গিয়ে ডেটাটা দেখে নেবেন। আমি প্রত্যেকটা কোম্পানির নাম আর বলতেছি না, প্রত্যেকটা কোম্পানির নাম বললে অনেক বড় হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে আসলে চিটং স্টক এক্সচেঞ্জের বা সিএসসি শরিয়া ইন্ডেক্সের ডেটা আপনারা দেখতে পারবেন। সো আমরা আমাদের মূল ভিডিওতে আবার ফিরে যাই, সেখানে আমাদের বাকি ডিসকাশন কন্টিনিউ করি। সো আমরা ছিলাম ডিএসসি এন্ড সিএসসি শরিয়া ইন্ডেক্স কিভাবে স্টক লিস্টটা দেখা যায়। সো আমরা কিন্তু সিএসসির জন্য স্টক লিস্টটা দেখে আসলাম। ডিএসসিটা যেহেতু পাবলিক ডেটা না, সেজন্য আমরা আসলে দেখতে পারতেছি না বা আমরা এই ভিডিওতে দেখাইতে পারতেছি না। আপনারা যদি মনে করেন যে কোনো একটা স্টক ম্যানুয়ালি বা তার ব্যালেন্স শিটের ডেটা দেখে আমি কিভাবে নির্বাচন করব যে এই স্টকটা শরিয়া কমপ্লায়েন্স কিনা, বা এইরকম একটা ভিডিও যদি মনে করেন যে দেওয়া উচিত, তাহলে কমেন্টে আপনারা কমেন্ট করবেন। তাহলে আমরা নেক্সট ভিডিওটা দিব যে কিভাবে ম্যানুয়ালি একটা স্টকের শরিয়া কমপ্লায়েন্স যাচাই করা যায়। সো আপনারা যদি মনে করেন যে এরকম ভিডিও দরকার আছে তাহলে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওটা এই টপিকে দিতে। আর আপনারা যদি মনে করেন যে না সিএসসি শরিয়া ইন্ডেক্সের লিস্ট দেখে আমার কাজ হয়ে যাচ্ছে, আমি নিজে ম্যানুয়ালি কোনো কিছু করতে চাই না, সেক্ষেত্রে হয়তো এই ভিডিওটা আমরা দিব না। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা কমেন্টে জানাবেন নেক্সট কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাদের কাছ থেকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।